নমস্কার। সনাতনী বৈদিক প্রচার পর্বে আপনাদের সবাইকে স্বাগত। মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে বৈদিক প্রাকৃতিক সনাতনী চিরন্তনী এই শাস্ত্র, যে শাস্ত্রের ব্যবহারিক দিক জীবনচর্চার মধ্যে যদি আমরা প্রতিনিয়ত অনুসরণ করি এবং সেইভাবে বেঁচে এগিয়ে চলি, তাহলে জীবনের প্রত্যেক ক্ষেত্রে আমাদের মানসিক, শারীরিক এবং প্রাকৃতিক সমস্ত যে পজিটিভ এনার্জি আছে, সেই পজিটিভ এনার্জিগুলো আমরা নিজেদের দিকে আকর্ষণ করতে পারব এবং তার ফলে আমাদের জীবনের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এবং নানান ধরনের যে পারিপার্শ্বিক বিষয় রয়েছে, সেই বিষয়গুলো আমাদের খুব সহায়ক হয়ে আমাদের জীবনচর্চায় সাহায্য করবে। তার ফলে অনেক ধরনের রোগ ব্যাধির থেকে যেমন আমরা বাঁচতে পারবো, নানান দুর্ঘটনা, নানান ধরনের কলহ, ঈর্ষা, লোভ, নানান ধরনের যে নেগেটিভ এনার্জিগুলো আমাদের সাথে চলমান থাকে, সেগুলো থেকে আমরা অনেক অনেক দূরে আমরা চলে আসব। ফলে জীবন হয়ে উঠবে আনন্দময়, জীবন হয়ে উঠবে খুশির এক নতুন জল ফোয়ারার মতো। আমরা জানি যে হিন্দু শাস্ত্র অনুযায়ী, সনাতন শাস্ত্র অনুযায়ী 4টে যুগ রয়েছে, এ কথা সবারই জানা। কিন্তু আমরা এটা জানি না যে এক একটা যুগ, সেটা সত্যযুগ হোক, ত্রেতা যুগ হোক, দাপর যুগ হোক, কলিযুগ হোক, প্রত্যেকটা যুগ যে কয়েক হাজার বার এই পৃথিবীর বুকে চক্রাকারে আবর্তিত হয়েছে, সেই বিষয়টা হয়তো আমাদের অনেকেরই অজানা রয়েছে। আমরা ভাবি যে সত্যযুগ একবার পার হয়ে এসেছে, ত্রেতা যুগ পার হয়ে এসেছে, দাপর যুগ পার হয়ে এসেছে এবং কলিযুগ এখন চলছে। সেটা একবারও নয়। আজকে যে আমরা কলিযুগে বাঁচছি, কলিযুগে আমরা রয়েছি, সেই কলিযুগ হচ্ছে 4048তম কলিযুগ। তার মানে হচ্ছে 4047টি কলিযুগ ইতিমধ্যেই পার হয়ে গেছে। এইভাবে সত্যযুগ এবং অন্যান্য যে যুগগুলো রয়েছে, সেগুলোও কিন্তু হাজারো বার পার হয়ে গেছে। আমাদের একদিন যেমন 24 ঘন্টায় পার হয়, কিন্তু মহাবিশ্বে এই যে দিন, আজকে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের যে প্রকৃতি মাতা এবং ব্রহ্মাজি যে সৃষ্টি করেছেন, এই ব্রহ্মাজির এক কল্প এক দিনের সঙ্গে সমান। এই এক কল্পের মধ্যে কয়েক হাজার যুগ রয়েছে, অর্থাৎ ব্রহ্মার একদিনের মধ্যে কয়েক হাজার যুগ পার হয়ে যায়। ব্রহ্মাজির এক দিন, সেটাকে কল্প বলা হয় শাস্ত্র অনুযায়ী, সেই একদিনের মধ্যে কয়েক হাজার যুগ পার হয়ে যায়। ঠিক একইভাবে এখানে হাজারো বার সত্যযুগ, হাজারো বার ত্রেতা যুগ, হাজারো বার দাপর যুগ এবং হাজারো বার কলিযুগ পার হয়ে গেছে। অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে হাজারো বার প্রাণের সঞ্চার ঘটেছে। এই পৃথিবীর বুকে হাজারো বার সভ্যতা গড়ে উঠেছে। এই পৃথিবীর বুকে হাজারো বার নানানভাবে সভ্যতা গড়ে উঠেছে, আবার বিনষ্ট হয়েছে। নতুন নতুন জীবন তৈরি হয়েছে, নতুন নতুন জীবকুল তৈরি হয়েছে, আবার সেটা বিনষ্ট হয়েছে। এর ফলে আমরা এই সময় 4048তম যে কলিযুগ, সেই কলিযুগে এসে পদার্পণ করেছি। অর্থাৎ আমরা যে বর্তমান অবস্থায় যে সংখ্যক এবং বৈচিত্র্যময় যে আমরা প্রাণীকুল বা জীবকুল দেখি, এর থেকে অনেক বেশি, লক্ষ লক্ষ গুণ বেশি প্রাণীকুল বা জীবকুল পৃথিবীর বুকে এক সময় অস্তিত্বে ছিল। কিন্তু কালচক্রে এবং নানাভাবে এই জীবকুল আস্তে আস্তে ধ্বংসের মুখে পড়ে যায়। তার ফলে কিছু জীবকুলই বেঁচে রয়েছে। এইভাবে হাজারো বার জীবকুলের নতুনভাবে জন্ম হয়েছে, নতুন নতুন জীবকুল ও প্রাণীকুল পৃথিবীর বুকে এসেছে, আবার সেগুলো পরবর্তীকালে প্রাণীকুল এবং জীবকুলগুলো বিলুপ্ত হয়ে নতুনভাবে আবার তৈরি হয়েছে। এই মহাজাগতিক বিশ্বব্রহ্মাণ্ডে অসংখ্য তারা এবং অসংখ্য তাদের গ্রহ উপগ্রহ রয়েছে। সেই গ্রহ উপগ্রহের মধ্যে অনেক জায়গায় জীবনের সন্ধান পাওয়া যেতে পারে এবং সেই জীবনের মধ্যে অনেকবার তাদের যে বৈচিত্র্যময় জগৎ, সেগুলো বারবার পরিবর্তিত হয়েছে। এইভাবে আমরা যদি আলোর চেয়েও বেশি গতিবেগে আমাদের পৃথিবী থেকে ধাবিত হই, তাহলে আমাদের যে গ্যালাক্সি আছে, আমাদের যে আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে গ্যালাক্সি আছে, সেই গ্যালাক্সির শেষ প্রান্তবিন্দু পর্যন্ত পৌঁছতে আমাদের সময় লাগবে 5000 বছর। যদি আমরা আলোর স্পিডে, আলোর গতিবেগে আমরা যদি ধাবিত হই, কোনো যান যদি আলোর গতিবেগে মহাকাশে ধাবিত হয়, তাহলে সেই ধাবমান যানের যে গতিবেগ, সেই গতিবেগের মাধ্যমে তারা যদি
মিল্কি ওয়ে গ্যালাক্সির শেষ বিন্দুতে পৌঁছতে চায় তাহলে তার 5,000 বছর সময় লেগে যাবে। তাহলে চিন্তা করুন, এইরকম 350 কোটি গ্যালাক্সি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে রয়েছে। তাহলে কি সুবিশাল তার হিসাব, তার কি সুবিশাল তার পরিধি, যেটা আমাদের কোনো অঙ্ক কেন আমাদের মস্তিষ্কের মধ্যে স্বপ্নে ভাবাও দুরূহ ব্যাপার হয়ে দাঁড়ায়। সুতরাং এই বিশাল যে গ্রহ নক্ষত্রের খেলা, সেই বিশাল গ্রহ নক্ষত্রের খেলার একটা অংশ যেটা জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। একমাত্র হিন্দু সনাতনী বৈদিক শাস্ত্রেই এই ধরনের যে মহাজাগতিক বিশ্ব ব্রহ্মাণ্ডের যে বিশালতা, সেই বিশালতার যে হিসাব, সেটা অনেক অনেক হাজার হাজার বছর আগেই সেগুলো বলে দেওয়া হয়েছে, যেটা আধুনিক বিজ্ঞানও এখনো পর্যন্ত সেগুলো খুঁজে বার করতে বা তার হিসাবের সমাধান করে উঠতে পারেনি। সেই হাজার হাজার বছর আগে বৈদিক শাস্ত্রে সেই বিষয়গুলো যে এত মহান বিশালতম যে মহাজাগতিক বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে, হাজারো হাজারো গ্যালাক্সিস রয়েছে, যা কোনো দিনই সম্ভব নয় শেষ করা এক জায়গা থেকে অন্য জায়গা, সেই বিষয় একমাত্র বৈদিক শাস্ত্রেই বলা রয়েছে। সেই শাস্ত্রের কিয়দংশ যদি আমরা জানতে পারি বা আলোচনা করতে পারি, তাহলে আমাদের এই মহাজাগতিক বিশ্ব ব্রহ্মাণ্ড, অ্যাস্ট্রোনমি, তার সাথে সাথে অ্যাস্ট্রোলজি, এই দুই বিষয়ে এক সুবিশাল জ্ঞান আমাদের মধ্যে প্রভাব ফেলবে মানসিকতার এবং আমাদের ব্যবহারে। কারণ বিশালতার কোনো সীমা নেই, সীমাহীন বিশালতা। সেই বিশালতার কিঞ্চিত মাত্র কণা যদি আমাদের মনের মধ্যে প্রভাব বিস্তার করে, তাহলে আমাদের মনও কিন্তু মহা বিশাল চিন্তা ভাবনার অধিকারী হবে এবং আমাদের যে কার্য বা কর্ম করার ক্ষমতা এবং ভাবনা চিন্তা করার যে পরিধি, সেটা কয়েক কোটি কেন তার থেকেও অনেক বেশি গুণ বৃদ্ধি পাবে। আমাদের সনাতন শাস্ত্রে সরল রৈখিক ভাবে কোনো সময় কিন্তু চলে না, যে সময় শুরু হলো আবার সেটা সরল রেখায় একবারে সোজাভাবে সেটা এগিয়েই চলেছে, এইভাবে কিন্তু চলে না। সনাতনী বৈদিক শাস্ত্র অনুযায়ী সময়কাল কিন্তু চক্রাকার আবর্তিত হয়, অর্থাৎ যে সময়কাল এখন একবার এসেছে, কোনো না কোনো সময় সেই সময়কাল আগেও একবার এসেছে, আবার ভবিষ্যতেও একবার আসবে। অর্থাৎ এই সময়কাল আপনার সঙ্গে যা ঘটনা ঘটছে বা এই পৃথিবীতে যা যা ঘটনা ঘটছে, সেই ঘটনা কিন্তু আগেও অতীতেও সেম টু সেম ঘটেছে, আবার ভবিষ্যতেও সেম টু সেম ঘটবে। কারণ সময় যদি চক্রাকার আবর্তিত হয়, এবং আমরা জানি ঘড়ির যখন আমরা দেখি, সেই ঘড়ির ডায়ালও কিন্তু চক্রাকারেই সময়কে বর্ণিত করে। ঘড়ি কোনো স্কোয়ার বা লম্বা বা বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র, এই ব্যাপারে কিন্তু ঘড়ির সময় কোনো ঘড়িতেই আপনারা দেখতে পাবেন না যে এই আকারে ঘড়ি তৈরি হয়েছে, যে ত্রিভুজাকৃতি ঘড়ি বা স্ট্রেট লাইনে ঘড়ির সময় চলছে, কিংবা ঘড়ি চলছে একেবারে বর্গক্ষেত্রের আকারে বা আয়তক্ষেত্রের আকারে। ঘড়ি সবসময় চক্রাকারে তৈরি হয়, কারণ সময় চক্র, সুবৃহৎ সময় চক্র, এটাও চক্রাকারে আবর্তিত হয়। এটা একমাত্র সনাতনেই বহু পূর্বেই এগুলো বলা আছে। সুতরাং সময় যদি চক্রাকারে আবর্তিত হয়, অর্থাৎ এক বিন্দু যখন আবর্তিত হয়ে পুনরায় সেই বিন্দুতে এসে পৌঁছাবে, আবার সেই পথ আবার পুনরায় বারংবার আবর্তিত হতে থাকবে, তাহলে ঘটনাগুলো কেন চক্রাকারে আবর্তিত হবে না? ঘটনাগুলোও তো চক্রাকারে আবর্তিত হবে। ঘটনা কি স্ট্রেট লাইনে চলবে, যে একবার ঘটেছে এই মহাজাগতিক বিশ্ব ব্রহ্মাণ্ডে দ্বিতীয়বার ঘটবে না? তার মানে ঘটনাগুলোও চক্রাকারে আবর্তিত হবে। দিনের 12টা, পরের দিন আবার 12টা, তারপরের দিন আবার 12টা বাজছে, 1টা বাজছে, 2টো বাজছে, সন্ধে হচ্ছে, রাত হচ্ছে, একই জিনিস আপনি দেখতে পাচ্ছেন। ঋতু পরিবর্তন হচ্ছে, বর্ষাকাল আসছে, গরমকাল আসছে, শীতকাল আসছে, পরপর চক্রাকার আবর্তিত হচ্ছে। তাহলে কোন জিনিসটা একবার ঘটার পর, যে গ্রীষ্মকাল একবার এসেছে আর গ্রীষ্মকাল হবে না, বর্ষাকাল একবার হয়েছে পৃথিবীর বুকে আর দ্বিতীয়বার বর্ষাকাল হবে না, সন্ধে 6টা একবার বেজেছে, সেই সন্ধেবেলা আর কোনোদিন সন্ধেবেলা ফিরে আসবে না, সকালবেলা হয়েছে, সেই সকালবেলা আর কোনোদিন ফিরে আসবে না। তাহলে প্রত্যেকটা বিষয় যদি চক্রাকারে আবর্তিত হয়, তাহলে ঘটনাক্রম কেন চক্রাকারে আবর্তিত হবে না? তাহলে মানুষ ভাবে যে ঘটনা একবার ঘটেছে, সেই ঘটনাটা একবার ঘটে গেছে, অতএব সেম টু সেম ঘটনা দ্বিতীয়বার আর ঘটবে না। সেই ঘটনা ঘটে এগিয়ে সময় চলে গেছে। সময় কিন্তু এগিয়ে যায় না, সময় গোল গোল ঘোরে মানে সেই বিন্দুতে আবার এসে উপনীত হবে, আবার গোল ঘুরবে, আবার সেই বিন্দুতে উপনীত হবে, বারবার একই রাস্তায় ঘুরতে থাকে। একই রাস্তায় যদি সময় ঘুরতে থাকে, একই রাস্তায় যদি ঋতু ঘুরতে থাকে, একই রাস্তায় যদি দিন রাত ঘুরতে থাকে, একই রাস্তায় যদি সবকিছু ঘুরতে থাকে, তাহলে সেম ঘটনা একই রাস্তায় ঘুরবে না কেন? সেম ঘটনাও তো একই রাস্তায় ঘুরবে। তাহলে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটার পুনরাবৃত্তি সেম টু সেম জায়গায়, সেম ভাবে, সেম একদম হুবহু, এক চুলো এদিকে ওদিকে কিন্তু হবে না। সেই ঘটনা কিন্তু পুনরাবৃত্তি হয়, কিন্তু কত সময় পরে হবে, কতদিন পরে হবে, কত মাস পরে হবে, কত বছর পরে হবে,
আর কত যুগ পরে হবে সেই হিসাব কিন্তু আমাদের কাছে নেই। কিন্তু সেই হিসাব সনাতনী বৈদিক শাস্ত্রে হিসাবের নিয়ম বলে দেওয়া আছে। যারা অঙ্কে গণিতজ্ঞ অনেক অভিজ্ঞ ব্যক্তি, তারা যদি অনেক বিদ্বান হন, তাহলে তারা সেই হিসাব যদি খুঁজে বার করতে পারেন, তাহলে বুঝে যাবেন যে ঘটনা আজকের দিনে এই জায়গায় এই সময় ঘটলো, সেই ঘটনা দ্বিতীয়বার কোন সময়, কোন বছরে, কোন যুগে সেই সময় ঘটবে। আমরা জানি যে রামায়ণে এক চরিত্রের কথা বলা আছে, সেই চরিত্রের নাম হচ্ছে কাগভূষণ্ডী। এই কাগভূষণ্ডী হচ্ছে এমন একজন ক্যারেক্টার, এমন একটা চরিত্র, যে চরিত্র যুগ যুগ ধরে সমস্ত সময়ের উপরে থেকে সবকিছু হিসাব রাখছে এবং লক্ষ্য রাখছে। এই কাগভূষণ্ডী প্রত্যেকটা সময় চক্রাকারে যে হাজারো যুগ পেরিয়ে যাচ্ছে, এই প্রত্যেকটা যুগের যে হিসেব, সেই হিসেব কিন্তু কাগভূষণ্ডীর সম্মুখে কিন্তু সম্পাদন হয়েছে, ঘটিত হয়েছে। সেই জন্য কাগভূষণ্ডী কথায় আমরা জানতে পারি যে তার চোখের সামনে হাজারো বার রামায়ণ সংগঠিত হয়েছে, হাজারো বার মহাভারত সংগঠিত হয়েছে। অর্থাৎ আবারও যখন সত্যযুগ থেকে ত্রেতা যুগ, দাপর যুগ এইভাবে পরিবর্তিত হবে, সেইভাবে রামায়ণ মহাভারতও কিন্তু তার পুনরাবৃত্তি হবে এবং হয়েছে এবং হচ্ছে। সেই যুগ যখন আসবে, সেই যুগে সেই ঘটনাগুলো, সেটা খুব সামান্য ঘটনা হতে পারে, খুব ছোট ঘটনা হতে পারে, কিংবা মহৎ বৃহৎ ঘটনা হতে পারে। সেই মহৎ বৃহৎ ঘটনা কিন্তু পুনরায় ঘটিত হবে, সেটা ঘটবে। এবং পুনরায় যদি সেটা ঘটিত হয়, তাহলে জানবেন যে প্রত্যেকটা ঘটনা, সেটা আপনার জীবন হতে পারে, অন্যের জীবন হতে পারে, পৃথিবীর বুকে হতে পারে, বিশ্ব ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থানে হতে পারে, সেটার পুনরাবৃত্তি হতে থাকে। এবং সেটার পুনরাবৃত্তি যখন হতে সার্কুলার মুভমেন্ট যখন হয়, তখন সেই ঘটনা দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার, হাজারো বার ঘটিত হতে থাকে। কখনো কখনো আপনার মনে এই ধারণা বা এই অবস্থার সম্মুখীন হতে হয় যে কোনো ঘটনা আপনার সঙ্গে ঘটছে, আপনার মনে হচ্ছে এই জিনিসটা তো আগেও আমার সঙ্গে হয়েছে, সেম টু সেম হয়েছে, আমি তো ভাবিত যে এই ঘটনা আমার সাথে দ্বিতীয়বার ঘটছে। কোথাও দাঁড়িয়ে আছেন, কোথাও বসে আছেন, কোথাও বেড়াতে গেছেন, কারোর সাথে ঘুরতে গেছেন, বেড়াতে গেছেন, কাজ করেছেন, ট্রেনে, বাসে, বিভিন্ন জায়গায় হতে পারে, বাড়িতে হতে পারে, বাইরে হতে পারে, যে কোনো হতে পারে, কোনো মানুষের সাথে হতে পারে। এই ঘটনা আমার জীবনে দ্বিতীয়বার ঘটছে না তো? এবং মনে হচ্ছে যে এর পরে কি হবে সেটা আপনি বুঝে যাচ্ছেন, এটা তো হলো, এরপর এটাই হবে, এরপর এটাই হতে চলেছে, এবং দেখবেন পরপর সেই জিনিসটাই হচ্ছে। তার মানে আপনি ভাবছেন এই জন্মে তো এই ঘটনাটা আমার সাথে হয়নি, কিন্তু আমি কি করে বুঝতে পারছি যে এটা আমার সাথে আগেও হয়েছে? এটা যদি আমার সাথে আগেও হয়েছে আর এই জন্মে যদি না হয়, আর আপনি আগের থেকেই বুঝে যাচ্ছেন যে এরপরে এটা হতে চলেছে, তার মানে পূর্ব জন্মে আপনার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে। কোনো একটা জন্মে আপনার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে, যেটা আপনার সেন্সের মধ্যে, আপনার আত্মার মধ্যে সেটা রেকর্ডিংটা আছে। আর সেই রেকর্ডিংটা কোনো ক্রমে আপনার মনের মধ্যে দাগ কেটে যাচ্ছে। সব ঘটনাই আপনার রেকর্ডিংয়ে থাকে, কিন্তু সেটা হয়তো সেই সময় বাজে না। সেই সময় যদি সেই রেকর্ডিংটা যদি না বাজে, তাহলে আপনি বুঝবেন কি করে যেটা আপনার সাথে আগেও হয়েছে। কিন্তু কোনো কোনো ঘটনা যেটা আপনার সঙ্গে মনে হচ্ছে দ্বিতীয়বার হচ্ছে, সেই ঘটনার রেকর্ডিংটা যেটা আপনার সোলের মধ্যে রয়েছে, আত্মার মধ্যে রয়েছে, সেই ঘটনাটা সেই সময় আপনাকে মনে পড়িয়ে দিচ্ছে, মনে করিয়ে দিচ্ছে, মনে পড়ে যাচ্ছে বলেই আপনি বুঝতে পারছেন। এই রকম সব ঘটনাই আপনার জীবনে আগের জন্মে ঘটেছে, তার আগের জন্মে ঘটেছে, তার আগের জন্মে ঘটেছে, তার আগের জন্মে ঘটেছে, কোনো না কোনো ঘটেছে। এবং সেই ঘটমান বিষয়টার কোনো একটা স্ক্রিপ্ট সেই সময়খণ্ডের মধ্যে আপনার মধ্যে সেই জিনিসটাকে মনে করিয়ে দিচ্ছে। সবটাই কিন্তু মনে পড়ছে না, কিছু কিছু মনে পড়ছে, এবং আপনি বুঝতে পারছেন এটার পর এটাই হবে, এটার পর এটাই হবে, আমার সঙ্গে এটা আগে হয়েছে, আমার সঙ্গে এটা আগে হয়েছে, বারবার মনে হচ্ছে আমার সঙ্গে এটা আগে হয়েছে। তার ফলে আপনি বুঝতে পারছেন যে আপনার সাথে এই ঘটনা আগেও হয়েছে। সুতরাং ঘটনাও চক্রাকারে আবর্তিত হয়। সময় যেহেতু চক্রাকারে আবর্তিত হবে, সময়ের সাথে ঘটনাও চক্রাকারে আবর্তিত হবে। এবং ঘটনার সাথে যে বিষয়গুলো আপনার মনের মধ্যে দাগ কাটছে, যে বিষয়গুলো আপনাকে মনে করিয়ে দিচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আপনি ভাবিত হচ্ছেন, চিন্তা করছেন, এবং আপনি বুঝে যাচ্ছেন যে এটা হতে চলেছে।
নিজের প্রেডিকশন নিজেই করছেন, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল জ্ঞান ছাড়াই করছেন। কেন করতে পারছেন? মনে হয় না যে এরপর একটা এই ধরনের অসুবিধা হতে পারে বা এই সুবিধা হতে পারে, এটা হতে চলেছে, এবার এটা হয়েই যাবে, এবং সেটাই হয়। কারণ সেই ঘটনাটা আগের থেকে ওটা হয়ে আছে। শুধু আপনার যে অবচেতন মন, আপনার অবচেতন মনে টোকা দিচ্ছে এবং আপনাকে বলছে যে এরপর এই ঘটনাটা ঘটবে। এবারে যারা স্টাডি করবে, এটার বৃহত্তর স্টাডি করবে, যারা নিগূঢ় প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খ স্টাডি করবে, অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্ট থেকে তারা দেখবে, জ্যোতিষের নিগূঢ় তত্ত্বকে তারা ছানবিন করবে, সেই ছানবিন করে তার যে নির্যাস, সেই নির্যাস তারা বার করবে, সেই নির্যাসের খণ্ড বিচ্যুত অংশ তারা যখন দেখবে, তখন তাদের হিসাব অঙ্কের মতন মিলে যাবে। তখন তিনি হয়ে যাবেন মহা জ্যোতিষী, তখন হবেন তিনি মহা অ্যাস্ট্রোলজার, মহান। কোন অ্যাস্ট্রোলজার কোনো ডেট অফ বার্থ কেন কিছু না দেখেই সবকিছু বলে দেয়, সামনে দাঁড়ালেই সবকিছু বলে দেবে। তার কারণ তার মনের মধ্যে সেই অন্বেষণ, সেই বৈজ্ঞানিক অন্বেষণ, সেই বিজ্ঞান ভিত্তিক অন্বেষণ, তার যে অভিজ্ঞতা, তার যে স্টাডি লেভেল, তার যে নিগূঢ় তত্ত্ব তিনি অনুসন্ধান করেছেন বছরের পর বছর অভিজ্ঞতার দ্বারা, এবং কোনো রকম তার প্রতি কোনো প্রতিদান ছাড়াই সে করে গেছেন, তার মধ্যে সেই সেন্স, ভগবান প্রদত্ত সেন্স, প্রকৃত প্রদত্ত সেন্স তৈরি হয়ে যায়। যখন সেটা তিনি দেখেন, তখন তিনি গড়গড় করে বলে যান, এবং তিনি যে বলছেন সেটা তিনি নিজেও জানেন না, কারণ তার অন্তর আত্মার থেকে সেই শব্দগুলো অখণ্ড সত্যতার মতন বেরিয়ে আসে, এবং তিনি যেটা বলেন সেটাই হয়ে এসেছে, এবং সেটাই হচ্ছে, এবং সেটাই হবে। সুতরাং এই ভাইব্রেশন এত বেশি মানুষের মনে প্রভাব সৃষ্টি করে যে সেই ভাইব্রেশন তার মধ্যে অনেক কিছু তৈরি করে। যারা অভিজ্ঞতা সঞ্চয় করে, যারা দীর্ঘজীবী হন, অভিজ্ঞতার পর অভিজ্ঞতা সঞ্চয় করেন, তাহলে তারা বুঝে যান যে কোন সময় কোন মেঘে বৃষ্টি হবে আর কোন সময় কোন মেঘে বৃষ্টি হবে না। তারা ঘড়ি ছাড়াই বুঝে যান, অ্যাকিউরেট ভাবে বলে দেন দুপুর 1:05 বাজছে না 2:03 বাজছে। তাদের কাছে ঘড়ির দরকার হয় না, কারণ সেই অভিজ্ঞতা এবং সেই ভাইব্রেশন তাদের বুকের মধ্যে এমন ছবি আঁকে, তাদের অন্তরাত্মে এমন ছবি আঁকে, তারা সবকিছু প্রেডিকশন করতে পারে, তারা সবকিছু প্রেডিকশন করার ক্ষমতা রাখেন। এবং সেই প্রেডিকশন কি জিনিস সেটা তারা জানেন না, কিন্তু তাদের মনের মধ্যে কথা বলে, মন কথা বলে। তাদের এত বেশি বোধ শক্তি সঞ্চারিত হয়, কারণ তারা পৃথিবীতে দীর্ঘ সময় কাটাতে কাটাতে পৃথিবীর প্রকৃতির সম্পর্কে এক অন্তরাত্মার যে মিলন, অন্তরাত্মার যে আওয়াজ, যে ধ্বনি, সেই ধ্বনি তাদের মধ্যে তৈরি হয়। সেই ধ্বনির প্রতিশব্দ হিসেবেই তারা সেগুলো বলে থাকেন, তাদের কোনো অ্যানালাইসিস করার ক্ষমতা থাকে না। তো আজকে এতটাই, ধন্যবাদ। জয় শ্রী কৃষ্ণ, রাধে রাধে।